চাপে সে দেশের বাইরে থাকে। তোরাও যদি চলে যাস। সরি বাবা, আমাদের যেতেই হবে। চলো ফারাহ। আবিরের মা, বাবা, আবিরের বাবা তো হাসপাতালে। কেন, কি হয়েছে? উনি স্ট্রোক করেছেন। আবির জানে? না। আবির কোথায়? ওই যে নেশা করে ঘরে পড়ে আছে। কি অবস্থা ডাক্তার সাহেব? ওপেন হার্ট ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে দেরি করছেন কেন? অপারেশনটা করে ফেলুন। স্যার, আপনাদের একটু অনুমতির প্রয়োজন ছিল। কোনো অসুবিধা নেই, আপনার কাগজপত্র নিয়ে আসুন, আমি সাইন করে দিই। কিন্তু তার আগে একটা বিষয় আছে। কি বিষয়? আপনাদের একটা বিষয়ে অনুমতির ব্যাপার আছে, তারপর আমি সার্জারি করতে পারবো। সব ধরনের অনুমতি আপনাকে দেওয়া হলো, আপনি যান প্লিজ, আপনি শুরু করে দিন। স্যার, আসলে একটু মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন। স্যার, আপনার মনে আছে ফয়সালের কথা? স্যার, ওকে আমার প্রয়োজন। কেন ওকে আপনার প্রয়োজন কেন? স্যার, ওর অপারেশনের হাত খুব ভালো, আর চেয়ারম্যান স্যারের ব্যাপারে আমি কোনো রিস্ক নেব না। আমার ওকেই দরকার। ওই ছেলেকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোনো ডাক্তার নেই? আছে, কিন্তু আমাদের হাসপাতালে নেই। খুব ইরেসপন্সিবলের মতো কথা বলছেন আপনি। স্যার, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমি একজন ডাক্তার, আমি খুব ভালো করে জানি আমার রোগীর জন্য কি দরকার আর কি দরকার না। এখন কি করতে হবে? ওই ছেলেটাকে একটু আনার ব্যবস্থা করতে হবে। ওই ছেলের কথা ভুলে যান। স্যার, স্যার আর একটু ভাববেন। নো, ওই ছেলের কথা ভুলে যান, একদম ভুলে যান। আপনি এক্ষুনি অপারেশন শুরু করবেন। স্যার, আমার একটা ভালো সহকারীর প্রয়োজন ছিল। অন্য কোনো খান থেকে আনুন। স্যার, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, আর একটু ভেবে দেখুন। আমি ভেবে বলেছি, আপনি ভেবে অন্য কাউকে আনার ব্যবস্থা করুন। আপনাদের ডিসিশন নিতে নিতে তো আমার রোগী মারা যাবে। ইস, এই সময় যদি আবিরটা থাকতো। পেয়েছেন কাউকে? না স্যার, চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু কাউকে পাচ্ছি না, সবাই ব্যস্ত। আরে খুঁজুন খুঁজুন, যত টাকা লাগে আমি দেবো, কাউকে না কাউকে নিয়ে আসুন। স্যার, চেষ্টা তো করলাম, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। দরকার হলে বিদেশ থেকে আনুন। স্যার, ব্যাপারটাকে পার্সোনালি নেবেন না। আর বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে এখন নেই। যা করার দ্রুত করতে হবে। ডক্টর সুজন, আমি এত কিছু বুঝি না, বুঝতেও চাই না। যে কোনো মূল্যে আমার শ্বশুরকে সুস্থ করে তুলুন। স্যার, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে ফয়সালকে আমি আবার ডেকে পাঠাই। আপনি যেটা ভালো মনে করেন, যেটা ভালো বোঝেন, সেটাই করুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল, কেমন আছো? এই তো স্যার, ভালো আছি। কোথায় জয়েন করেছো? এখনো করিনি স্যার, তবে কথা চলছে। ফয়সাল, তোমাকে একটা জরুরি কাজে ফোন দিয়েছিলাম। হ্যাঁ স্যার, বলেন না। তোমার অ্যাসিস্ট আমার আজকে দরকার, একটা ওপেন হার্ট করতে হবে। হ্যাঁ শিওর স্যার। কোন হসপিটালে? আমাদের হসপিটালে। কিন্তু স্যার, ওনারা তো আমাকে স্যাক করেছিল। সমস্যা নেই, ওনাদের সাথে আমার কথা হয়েছে। আর তাছাড়া অপারেশনটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের। চেয়ারম্যান স্যারের অপারেশন? ওনার অবস্থা কখন খারাপ হলো? আজকে সকালে। ওনার কন্ডিশন কি এখন?
আজকের মধ্যে ওনার ওপেন হার্ট করতে হবে, আজকের মধ্যে বাইপাসটা করে ফেলতে হবে। কিন্তু স্যার ওনার মেয়ের হাজবেন্ড জামশেদ সাহেব উনি ওনার সাথে আমার কথা হয়েছে, উনি অনুমতি দিয়েছেন, তুমি চলে আসো। স্যার যদি বেয়াদবি না নেন আমার একটা কথা ছিল। ফয়সাল ফয়সাল, আমি জানি তুমি কি বলতে চাইছো। যে হসপিটাল থেকে তোমাকে অপমান করে বের করে দেয়া হয়েছে, সেই হসপিটালে তুমি এসে অপারেশন করবে, তাদের সহযোগিতা করবে, এটা হয়তো তুমি মানসিকভাবে মেনে নিতে পারছো না, এই তো। জি অনেকটা সেরকমই স্যার। দেখো ফয়সাল, মানুষের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যার উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর আমাদের ডাক্তারদের কথা বলছো, আমাদের ডাক্তারদের তো প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। তোমাকে একটা ঘটনা বলি। একবার এক রোগীর স্বজনরা আমাকে কলার চেপে ধরেছিল, মারতে এসেছিল, কিন্তু পরবর্তীতে ওই রোগীকে আমি অপারেশন করে সুস্থ করে তুলেছিলাম। এখন তুমি বলো, আমি যদি সেদিন রাগ বসে রাখতাম তাহলে কি ওই লোকটার অপারেশন করতে পারতাম? আমি কি তাহলে ওই চিকিৎসা পেশাটাকে অপমান করতাম না? শোনো, চিকিৎসা পেশাটা একটা মহান পেশা, এটা মানব কল্যাণের জন্য করতে হয়। আমাদের উপর রোগীরা রাগ করবে, রোগীর স্বজনরা রাগ করবে, কিন্তু আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আসলে রোগীর স্বজনরা যখন আমাদের কাছে রোগী নিয়ে আসে তারা কিন্তু খুব অসহায় থাকে। অসহায় মানুষ যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু আমাদের কি সবকিছু মাথায় নিলে চলবে? আমাদেরকে ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করতে হবে। একটা কথা মনে রাখবে, তোমার চরম শত্রুকেও চিকিৎসার মাধ্যমে ভালো করে তোলাই হচ্ছে ডাক্তারি পেশার মূল ধর্ম। জি স্যার আমি বুঝতে পেরেছি। ওকে আমি আসছি স্যার। দ্রুত চলে আসো। না, এখন অবস্থা খুবই ভালো, সেরকম রিস্ক কোনো নেই। আপনার রুটিন নর্মাল করুন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, পরে কথা হবে। কি অবস্থা? স্যার আমরা চেষ্টা করছি, আপনি ভাববেন না। ডাক্তার সাহেব, আমার একটি কথা, আমার শ্বশুরের ট্রিটমেন্ট যেন 100% ফুল প্রুফ হয়, প্লিজ মাইন্ড ইট। স্যার আপনি মাথা ঠান্ডা করুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছি, মেডিকেল টিম বসিয়েছি, আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না। বাবা জামশেদ, তোমার শ্বশুরের অবস্থা এখন কেমন? মা, দুশ্চিন্তার কারণ নেই, অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বাবার ওপেন হার্ট কখন হবে? এই তো এখনই হবে। তোমার শ্বশুর বাঁচবে তো? মা তুমি ভাবছো কেন? ঠিক হয়ে যাবে সব। মা মা, আপনি টেনশন নেবেন না, আমি তো আছি। আমরা আমরা চিকিৎসার কোনো ত্রুটি করব না, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। মেডিকেল বোর্ড বসেছে, সর্বোচ্চ চিকিৎসাটাই আমরা দেবো ইনশাল্লাহ, কিচ্ছু চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। মাকে একটু বোঝাও। ঠিক আছে, তুমি যাও, তুমি ওদিকে দেখো। মা প্লিজ কাম। কিরে ফয়সাল? হ্যাঁ কি ব্যাপার, কি যাচ্ছিস নাকি কোথাও? হ্যাঁ একটু হসপিটালে যাচ্ছি। হসপিটাল? তোর না আগামী মাসে জয়েনি? হ্যাঁ আমি আসলে আমার পুরনো হসপিটালে যাচ্ছি। কেন হঠাৎ কেন? চেয়ারম্যান সাহেবের অপারেশন। চেয়ারম্যান মানে লতার শ্বশুর? কি হয়েছে ওনার? ওপেন হার্ট করতে হবে বলে। কিন্তু তুই কেন? সুজন স্যার বললেন তাই। তো উনি বললেই তোকে যেতে হবে, তোর মনে নেই ওরা তোকে কিভাবে অপমান করে হসপিটাল থেকে বের করে দিল? দেখ, ওনারা ভুল করতে পারে, বাট একজন ডাক্তার হিসেবে আমি তো ভুল করতে পারি না, তাই না? আমার দায়িত্ব হচ্ছে রোগীর সেবা করা, তাকে সুস্থ করে তোলা, দ্যাটস ইট। সো আমি আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি। কিন্তু তুই ওখানে গেলে তো লতার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ বলে হবে। তোর খারাপ লাগবে না? হয়তো লাগবে, বাট সবকিছুর উপর আমি তো একজন ডক্টর। বুঝলাম, দায়িত্ব বোধ। ঠিক আছে চল। চল মানে তুইও যাবি? কেন, আমি গেলে কি কোনো সমস্যা? না সমস্যা না, বাট দোস্ত তুই তো আমার সাথে সাথে থাকতে পারবি না। ওকে, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। ঠিক আছে চল। চল। কি অবস্থা ডাক্তার সাহেব? ওনার অবস্থা খুব একটা ভালো না, আমরা এখনই অপারেশনে যাব, টেনশন করবেন না,
একটা সিগনেচার করে দিতে হবে আপনাকে এখানটায়। না, আমার আমার সাইন করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলছিলাম কি, মানে আমার শ্বশুরের কেউ তার আত্মীয় স্বজন ওই পক্ষ থেকে সাইন করলে ভালো হতো না? স্যার আপনি বললেন সেজন্যই তো আমি কাগজটা নিয়ে এলাম। আপনি বললেন আপনি সাইন করবেন। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম মানে ওনার পরিবারে কেউ সাইনটা করুক। ওকে, তাহলে ওনার ছেলেকে একটু আসতে বলুন। ছেলেকে এখন কোথায় পাবো? এই তো ভাড়া, এই একটা নো অবজেকশন ফর্মে একটা সাইন করে দাও তো। থ্যাংক ইউ, টেনশন করবেন না। প্লিজ সাবধানে। হ্যাঁ, এসব কি? কোন সব? ওই ছেলেটাকে দেখলাম মনে হয়। কোন ছেলের কথা বলছো তুমি? ও হ্যাঁ, মনে পড়েছে। শোনো ভাড়া, মানে আমার কোনো উপায় ছিল না। তুমি না বলেছো তুমি ওকে ফায়ার করেছো? হ্যাঁ, আমি ইনস্ট্যান্টলি তাকে চাকরিচ্যুত করেছি। ইনফ্যাক্ট সে এখনো চাকরিচ্যুতই আছে। তাহলে সে হসপিটালে কি করছে? বাবার অপারেশনটা খুব বেশি। কেন? ডাক্তার সুজন মানে তাকেই চায়, বলেছে এই ব্যাপারে নাকি সে খুব এক্সপার্ট। বাংলাদেশ আর কোনো সার্জন নেই? হ্যাঁ আছে, কিন্তু সব ডাক্তাররা মিলে মানে তার কথাই বললো, আমাকে ইনসিস্ট করলো। শোনো, আমার অন্য কোনো অপশন ছিল না বলে আমি তাকে নিয়েছি, ঠিক আছে? লতার সঙ্গে এত ঢলাঢলির পরও তুমি তাকে নিয়েছো? তুই কি বলছো এসব? ঠিকই বলছে। তুমি এক্ষুনি তাকে বের করে দিবে। সম্ভব না। কেন? সম্ভব না, বাবার অবস্থা খুবই খারাপ এখন। তাকে তাকে ছাড়া দরকার হলে বাবাকে বিদেশে নিয়ে যাব। বাবার কথা ভাবছো তুমি? বাবার কথা একটু ভাবো। বাবার অবস্থা খুবই খারাপ, তাকে প্লেনে উঠানো সম্ভব? বাচ্চাদের মতো কথা বলবে না। মোটেই আমি বাচ্চাদের মতো কথা বলছি না। তুমি দেখো, লতার পুরনো প্রেম আবার উঠলে উঠবে। দেখো, তুমি এখনই ওকে বের করে দিবে। সিরি কথাবার্তা বলবে না, একদম না। বাবার অবস্থাটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আসলে হয়েছে কি জানো, মানে এই দেশে মানে আইন করে হিন্দি সিরিয়াল বন্ধ করে দেওয়া উচিত। ওইসব ছবিগুলো দেখে দেখে, ওইসব নাটকগুলো দেখে দেখে তোমার ভিতরে পাপ বোধ জন্মে গেছে। সুস্থ চিন্তাই করতে পারো। আস্তে কথা বলো। আসতেই বলছি, শোনো, যদি পারো বাবার জন্য দোয়া করো। এসব ব্যাপারে আর কোনো কথা বলবে না, প্লিজ। কাউকে তো দেখছি। হ্যাঁ আসছি। কি অবস্থা এখন? অবস্থা তো বুঝতে পারছি না, এখন ইমার্জেন্সিতে আছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। ও, বিয়ান ওরা কোথায়? এই তো ওখানে ওয়েট করছে। এখন কি অবস্থা? বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। আপনাদেরকে কে খবর দিয়েছে? লতা? না না, লতা না, জামশেদ আমাকে ফোন দিয়েছে। লতার বাবা মাকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ জানিয়েছি। লতার বাবা মা ওরা কি আসবে? না না, আসবে না। আসলে সকাল থেকেই আপার মাইগ্রেনের সমস্যা হচ্ছে, আর দোলাভাইতে একটু অসুস্থ। আল্লাহ আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে। এইসব আপনাকে চিন্তা করতে হবে না, অপারেশন চলছে। কি বলছেন? এত বড় বিপদে আমরা কি আসবে? অপারেশন রুমে নিয়ে গেছে, দেখা যাক। ব্লক ধরা পড়েছে? জি। আচ্ছা, জামাই বাবাজি কোথায়? আছে, আশেপাশে কোথাও আছে। মা আপনি বসুন না। আপনি বসুন। ভাই চলেন চলেন, আসুন বসুন। লতা আসেনি? না আসেনি। ভালোই হয়েছে। ও তো আর ডাক্তার নাই, সে তো আর শুধু শুধু লাভ হতো না। আমরা কেউই ডাক্তার না। কি করে হলো? এখন কি স্ট্রোক করে দেখাতে হবে? না না, এসব কি বলছেন? আবার কেন স্ট্রোক করে দেখাতে হবে? আর তাছাড়া এসব কথা বলার মানেই বা কি? লতার বাবা মাকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ জানিয়েছি,
ওনারা কালকে আসবেন। ভালো। আচ্ছা, আমার উপরে কি রাগ নাকি আপনি? না না, রাগ হবো কেন? আর আপনার উপর রাগ হওয়ার কোনো কারণ আছে? সে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে আপনি আমার উপর কোনো কারণে হয়তো রেগে আছেন। আপনি কি রাগ হওয়ার মতো কোনো কাজ করেছেন? না না, আমি রাগ হওয়ার মতো কি কাজ করেছি? মনে করে দেখুন না। দেখুন, কথা যখন উঠেছে তখন একটু বলি। আমা থামো তো। কেন থামবো? ওনার কারণেই তো আজ এই অবস্থা। ঠিক বুঝলাম না, আমার কারণে এই অবস্থা মানে? দেখুন, সেদিন আপনি আমাদের বাসায় এসেছিলেন, আপনি আসতেই পারেন। আপনি আবিরের মামি শাশুড়ি, আসবেন, খাবেন, ঘুমাবেন, সবকিছুই করতে পারেন, আবিরের সাথে কথাও বলতে পারেন। কিন্তু আপনি আবিরের সাথে ওদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গেলেন কেন? তার মানে আমি আবিরের সাথে কথা বলেছি বলে আপনারা আমার উপর রাগ করে আছেন? দেখুন, ব্যাপারটা কিন্তু শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে নেই। আবির লতাকে মেরেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। একজন গার্ডিয়ান হিসাবে আমার উচিত সেটা তাকে বলা, আমি সেটাই করেছি। আপনি আসলে কি বলতে চাইছেন? আমি তেমন কিছুই বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি আবির লতাকে মেরেছে। কি বলছেন আপনি? এটা আপনি ঠিক বলছেন না। হ্যাঁ, এটা একদমই ঠিক না। কেন আবির লতাকে মারেনি? কোথায় মেরেছে? আমাদের সামনেই তো পুরো ঘটনা ঘটলো। লতা তো আমাকে তাই বলেছে। হাত ধরে একটু ধাক্কা দিয়েছে, তাতে তো মার হয়ে গেল। শুধু হাত ধরে ধাক্কা? তা নয়তো কি? আপনি আমাদের কথা বিশ্বাস না করলে লতাকে জিজ্ঞেস করে দেখুন। না না, লতাকে আর জিজ্ঞেস করতে হবে না। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটু সামান্য হাতাহাতি হতেই পারে, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, সেদিন আসলে কি ঘটেছিল আমাকে একটু খুলে বলবেন? দেখুন, লতা আর আবিরের মধ্যে কি নিয়ে যেন একটু কথা কাটাকাটি হয়েছিল। লতা ঘর থেকে বের হয়ে যেতে চাইলো, আবির ওকে ধরলো, এই নিয়ে একটু হাতাহাতি হলো। আমরা দুজনেই অনেক চেষ্টা করলাম, লতা শুনলোই না, বের হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক ট্রাই করেছি, কিন্তু শুনিনি। কি জন্য লতা ঘর থেকে বের হয়ে যেতে চেয়েছিল? লতা তো এমন মেয়ে না। লতা সেরকম মেয়ে না। আপনি আর লতাকে কতটুকুন চিনেছেন? সে 24 ঘন্টা আমাদের কাছে কিন্তু থাকছে। অনেক বদরাগী একটা মেয়ে, কারো কথা শুনে না। এই মেয়েকে কন্ট্রোল করা কি চারটিখানি কথা? আপনি তো মামি, আপনি কতটুকুন চিনেন? আর এত মুখে মুখে তর্ক করতে পারে না, এটা কি আর বলবো। দেখুন, আমি মামি হলেও আমি কিন্তু লতার অনেক ক্লোজ। আমি লতাকে খুব ভালো করে চিনি। লতা তো এমন মেয়ে নয়। আর মেয়েদের যে কত রূপ থাকে সেটা বোধহয় আপনি জানেন না। শ্বশুর বাড়িতে একরকম, বাপের বাড়িতে আরেক রকম। আর কথায় কথায় আবিরের সাথে এরকম তর্ক করলে আবিরের কি দোষ বলুন? দেখুন, লতার সাথে আপনাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, এই কথাটা আপনি আমাদেরকে বলতে পারতেন, আমরা লতাকে বোঝাতাম। শোনেন, আমরা আবার এমন না যে সমস্যার কথা জনে জনে বলে বেড়াবো। আমরা আমাদের সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করি। তাহলে আপনি কি করেন? আমাদের বাড়িতে কি আবিরকে যা তা বলে এলেন। কিন্তু আবিরের সাথে কথা বলার আগে আপনি আমাদেরকে একবার জিজ্ঞেস করতে পারতেন। আমার ভুল হয়ে গেছে। আপনি জানেন, আপনার এই ভুলের জন্য আজ আবিরের বাবা অসুস্থ, উনি স্ট্রোক করেছেন। কি আমার কারণে? তা নয়তো কি? আপনি আবিরকে এসব কথা বলার কারণেই আবির জামশেদের সাথে খারাপ ব্যবহারটা করলো, সেই নিয়ে কথা কাটাকাটি হয়ে আবিরের বাবা স্ট্রোক করলো। তাহলে আপনি কারণ হলেন না? আসলে আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত। আমি আসলে ভাবিনি যে এত কিছু হয়ে যাবে। এখন আর দুঃখ প্রকাশ করে কি হবে? যা হবার সেটা তো হয়েই গেছে। গাছের গোড়াটা কেটে আগায় পানি দিয়ে কি লাভ বলে? আমি সত্যিই দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। আচ্ছা শুনুন, যা হওয়ার হয়ে গেছে, এখন আপনারা লতাকে নিয়ন্ত্রণ করুন। লতা যদি আপনাদের কাছে কিছু বলে সেটা আমাদেরকে আগে এসে বলবেন। আর লতাকে বোঝান যে শ্বশুর, শাশুড়ি আর ননদ যেভাবে চলতে বলে সেভাবে যেন লতা চলে। জি, বুঝেছি।
আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে। কামাল ভাই, মানে মানুষ যে কখন কিভাবে কতটুকু অসুস্থ হয়ে যায় এটা আগে থেকে বোঝা যায় না। জামশেদ, ওনার ব্লকটা যেন কয়টা? 4টা। 4টা? পার্সেন্টেজ কত? 2টা ব্লক তো একেবারে 95% ব্লকড, আর 2টো 60 থেকে 70। ও মাই গড। ইয়া জামশেদ, ওনার এর আগে ওনার কখনো হার্ট অ্যাটাক হয়েছিল? কামাল ভাই প্লিজ আমাকে আর প্রশ্ন করবেন না, আমার উত্তর দিতে ভালো লাগছে না। জামশেদ, কিছু মনে করো না, আসলে অসুস্থতা কতটুকু এটি একটু জানার জন্য বারবার তোমাকে জানতে চাচ্ছি। কামাল ভাই, মানে আমার শ্বশুর অসুস্থ হয়েছে আর অস্থির হয়েছেন আপনি না? জামশেদ, এই সিরিয়াস অবস্থার মধ্যে তুমি রসিকতা করতে বলছো না? না, ফর রিল্যাক্সেশন। কামাল ভাই এমনিতে আমি ভালো নেই, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, এদিকে শ্বশুরমশাই অসুস্থ, আমার পারিবারিক মানে সংসার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। পারিবারিক সমস্যা কি বলো তো? একান্ত ব্যক্তিগত ব্যাপার, থাক বলবো না। লতাকে আনোনি কেন? ওকে নিয়ে আসতে পারতে। আবার পারিবারিক প্রশ্ন। কামাল ভাই চলুন আমরা নিচে ক্যান্টিনে যাই, একটু চা কফি খাই, ভালো লাগবে। এই জামশেদ, এই রক্ত লাগবে কিনা ডক্টর কিছু বলেছে? না, ডক্টর এখনো রক্তের কথা কিছুই বলেনি। না, ধরো তারপরে তো কখন কি লেগে যায় এমার্জেন্সি রাখা উচিত। আপনার রক্তের গ্রুপ কি? আমার তো বি পজিটিভ। না, আপনারটা তো হবে না, ওনারা তো আবার রেয়ার গ্রুপ, ও নেগেটিভ। কি অবস্থা ডক্টর সাহেব? অপারেশন সাকসেসফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে বাবা এখন সুস্থ, তাই না? আউট অফ ডেঞ্জার? হ্যাঁ, মোটামুটি আউট অফ ডেঞ্জারই আছে, তবে কয়েকদিন গেলে পুরোপুরি সুস্থ হবে। আপাতত ক্লোজ অবজারভেশনে আছে। ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট, ইউ ডিড এ লট ফর আস। স্যার, ধন্যবাদ যদি দিতে হয় তাহলে ডক্টর ফয়সালকে দিন, ও খুব নিখুঁতভাবে অপারেশনটা করেছে। ঠিক আছে, অবশ্যই আমি ফয়সালকে ধন্যবাদ জানিয়ে দেবো স্পেশাল। থ্যাংক ইউ। কল ভাই, খুব ভালো হয়েছে। চলুন চলো চলো চলো। কি হচ্ছে? সুখবর আছে, অপারেশন সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। কতক্ষণ পর বেঁধে দিবে? এই সব বড়ি বেঁধে দিলে কোনো চিন্তা করো না, আমরা দেখা করতে পারবো। এই কিরে, কি খবর? তোর রোগীর কি খবর? অপারেশন সাকসেসফুল। বাহ, তুই না দোস্ত ডাক্তাররা যে মহান সেটা দেখিয়ে দিলি। তুই এভাবে বলছিস কেন? আরে বাবা, তুই উল্টা ভাবে নিচ্ছিস কেন? আমি তো তোকে অ্যাপ্রিসিয়েট করছি। তোর স্থানে আমি হলে জীবনেও পারতাম না। শোন, তুই যদি ডাক্তার হতি তাহলে তুই তাই কর। হয়তো হয়তো না, হয়তো হ্যাঁ, কি জানি। আচ্ছা, তোর সাথে ভেতরে কার কার দেখা হলো দোস্ত? হয়েছে, অনেকের সাথেই হয়েছে। লতার সাথে দেখা হয়েছে? না। আর ওই যে ভিলেনটা, মানে যে দুলাভাই দেখা হয়েছে? হ্যাঁ, ওনার সাথে হয়েছে। ও, কিছু বলেননি উনি? উনি আবার কি বলবো? ও, লতার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে? না, ওনার সাথে দেখা হয়নি। আচ্ছা, ব্যাপার কি বলতো? লতাকেও দেখা গেল না, লতার হাজবেন্ডকেও দেখা গেল না, কারণটা কি? আছে হয়তো আশেপাশে কোথাও, আমার সাথে দেখা হয়নি। না, নেই। হ্যাঁ, আরে বাবা, আমি কয়েকবার ভেতরে ঢুকেছিলাম, আমার সাথে তো দেখা হয়নি। আচ্ছা, তুই সবার সাথে দেখা হওয়া নিয়ে এরকম উঠে পড়ে লিখেছিস কেন? না, দেখা হলে না দোস্ত ভালো হতো। কেমন ভালো হতো? খেলাটা খুব জমে উঠতো। কিসের খেলা? আচ্ছা, তুই এসব বুঝবি না দোস্ত, এর মধ্যে না একটা জটিল খেলা আছে। মাসুদ, তুই যে কি বলিস না বলিস, তোর মাথা ঠিক নেই আসলে। আচ্ছা ঠিক আছে, শোন আমি বলি, লতার শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ। সেটা তুই কি করে জানলি? দোস্ত, আমি ভেতরে ঢুকে মাঝে মাঝেই লতার শাশুড়ি ননদদেরকে অবজার্ভ করলাম। অবজার্ভ করে কি বুঝলাম জানিস? বুঝলাম যে পুরো পরিবারটা ছাড়া কারোর সাথে কারো কোনো তেমন ভালো সম্পর্ক নেই বা যোগাযোগ নেই। আর এটা তুই একদিন অবজার্ভ করে বুঝে ফেললি? সত্যি। কিন্তু আমার কি মনে হয় জানিস? কি মনে হয় শুনি? লতা এই পরিবারে বেশি দিন থাকতে পারবে না। কি বলিস এসব? দেখে নিস। না না,
এমনটা হবে না। এমনটাই হবে, আমি ভুল বলিনি। লতা যে টাইপের মেয়ে, ওর এই ফ্যামিলির সাথে বনবে না দোস্ত, এবং হচ্ছেও না। লতাকে ওই বাড়ি থেকে বের হতে হয়েছিল, সম্ভবত লতার স্বামী ওকে টর্চার করেছিল। তুই কি ভাবছিস যে ঘটনা এখানে শেষ হয়ে যাবে? না দোস্ত, সামনে আরো অনেক বড় কিছু ঘটতে পারে। তোর কথা যেন মিথ্যে হয়। আমিও মনে প্রাণে চাই আমার কথা যেন মিথ্যে হয়, কিন্তু আফসোস আমার কথা তো মিথ্যে হবে না দোস্ত। তুই সব জানতা হয়ে গেছিস, তাই না? না দোস্ত, লজিক লজিক। শোন, ঠান্ডা মাথায় শোন। ওদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, লতার শ্বশুরের ওপেন হার্ট সার্জারি হলো, কিন্তু তার ছেলে কোথায়? মানে আবির কোথায়? দেখেছিস তুই? দেখিসনি। লতাকে কোথাও দেখেছিস? সেটাও দেখিসনি। তাহলে কি ঘটনাটা কি দাঁড়ায়? দেখ, আমি একদম এসব নিয়ে ভাবতে চাই না, তুই প্লিজ থাম। তুই ভাবতে না চাইলেও তুই কিন্তু একের পর এক প্যাচের মধ্যে পড়ে যাচ্ছিস দোস্ত। তুই চাকরি ছেড়ে দিয়েছিলি, কিন্তু তোকেই আবার অপারেশন করার দিন আসতো। তুই না দোস্ত সামহাও লতার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছিস দোস্ত। আমার কি মনে হয় জানিস, যে লতা তোর জীবনে ফিরে আসবে দোস্ত। এসব কি ধরনের কথা বলছিস মাসুদ? আমি ঠিকই বলছি দোস্ত। লতা যে ছেলেটিকে বিয়ে করেছে, সেই ছেলেটিকে ডিভোর্স দিয়ে তোর কাছে ফিরে আসবে। ঠিক আছে। তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে খুঁজে ঘুরছি। কেন, কি হয়েছে? না মানে আমরা কি এখানে থাকবো নাকি চলে যাব? ও, তুমি না বাসায় চলে যাও। আচ্ছা আমি না হয় বাসায় গেলাম, কিন্তু তুমি এত টেনশনে আছো কেন? একটা কথা আমার মাথায় আসছে না, বাবা অসুস্থ, ছেলে নেই। তুমি জামাইয়ের কথা বলছো? হ্যাঁ, জামার কথাই তো বলছি। তুমি জিজ্ঞেস করোনি? করেছি তো, আমাকে কি একটা বুঝিয়ে দিল যে কি ব্যবসার কাজে অফিসে থাকতেই হবে। বাবা অসুস্থ থাকলে ছেলে অফিসের কাজে বাইরে থাকে, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা বলো? এবার বোঝো কি করে বিশ্বাস করি কথাটা। তাই তো, তারপরে দেখো লতাকেও ওরা এখানে আনেনি। হ্যাঁ, আমার কেমন জানি এরকম একটা কিন্তু কিন্তু বিষয় আছে। থাক, তুমি আবার এসব নিয়ে নাক গলাতে যেও না, ওরা এসব বিষয়ে মাইন্ড করে। তুমি কি করে বুঝলে ওরা এইসবে মাইন্ড করে? ওরা বড়লোক মানুষ, আমাদের মতো দরিদ্র মানুষ যদি ওদের ব্যাপারে কোনো কথা বলে, ওরা সেটা সহজভাবে নেয় না। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তুমি এইসব নিয়ে ভেবো না তো। এখন কি করবো, আমরা বের হবো নাকি থাকবো? না না, আমি থাকি, তুমি চলে যাও। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। ও, তুমি তো ব্যাগ আনো নাই, টাকা আনো নাই না? তাড়াহুড়া করে তুমি চলে আসলে, তুমি তো সময় দিলে না আমাকে। না, যাও। আচ্ছা ঠিক আছে, আর তুমি তাড়াতাড়ি ফিরো, কিন্তু টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে করে জানাবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার সাথে 1 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর। কি বলেন? ভাইয়া আপনি নিমশা জুনাবলি কলেজে পড়েছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ময়মনসিংহ এর নিমশা জোনাবলী কলেজে পড়েছি, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। আপনি আমাকে কি করে চিনলেন? আপনার ভাই ওই কলেজের পাশে এক লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে বসে বন্ধুরা মিলে খুব মজা করে আড্ডা দিতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি যেন বাতেন বুক স্টোর। জি, বাতেন সাহেব আমার বাবা। ও, তুমি বাতেন সাহেবের ছেলে? জি ভাইয়া, আমার নাম মাসুদ। হ্যাঁ হ্যাঁ, আরে তোমাকে তো আমি দেখেছি, তুমি অনেক ছোট ছিলে, আর এখন কত বড় হয়ে গেছে। জি ভাইয়া। ভাইয়া আপনার নাম তো কামাল, তাই না? আরে তোমার দেখি সবই মনে আছে। মনে থাকবে না ভাইয়া? আপনারা কত মেধাবী ছাত্র ছিলেন, সবাই আপনাদের প্রশংসা করতো। ভাইয়া আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, মার্কেটিং এ। তখন পর্যন্ত তো ভাইয়া আমাদের এলাকা থেকে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে চান্সই পায়নি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমাদের ব্যাচের মধ্যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলাম। ভাইয়া আপনি কি এখন এই ঢাকায় চাকরি বাকরির সাথে জড়িত? না না, আমি চাকরির দিকে যাইনি, আমি নিজে একটা ব্যবসা করছি। খুব ভালো ভাইয়া, বাণিজ্যে বসতি লক্ষ্মী। তা তুমি কি করছো? আমি ভাই ওই বাবার ব্যবসাটা দেখাশোনা করি। ঢাকাতে কিছু করছো না? না না ভাইয়া, আমি ঢাকা এসেছিলাম আমার ছোট বোনটিকে নিয়ে, ওই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, কিন্তু ও না ভাইয়া ওই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি, পরে ওই জগন্নাথের টিকেছে, ওখানে ভর্তি করিয়েছি। না না, জগন্নাথ ইউনিভার্সিটি খারাপ না তো। শোনো, পড়াশোনা হলো নিজের মধ্যে, ভালো করতে পারলে ইউনিভার্সিটি কোনো ফ্যাক্টর না। তা অবশ্যই ঠিক ভাইয়া। ভাইয়া আপনি এখানে হসপিটালে
না, এই হসপিটালে আসছি, আমার একজন আত্মীয় অসুস্থ, তাকে দেখতে আসছি। তা তোমার কি কেউ আছে নাকি? না না ভাইয়া, আমি এখানে এসেছি আমার এক বন্ধুর সাথে। ও আবার এই হাসপাতালেরই ডাক্তার। এই হসপিটালের ডক্টর, এর নাম কি? ওর নাম হচ্ছে ভাইয়া ফয়সাল। হয়েছে এই লম্বা করে চুল একটু বড় বড়? হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি চিনতে পেরেছি। কিছুদিন আগেই তো আমার দুলাভাইকে এই হসপিটালে নিয়ে আসছিলাম, তখন ওনার সঙ্গে পরিচয় হয়। উনি খুবই ভালো ডাক্তার। জি, আমার বন্ধু খুব ভালো ডাক্তার। ঠিক আছে মাসুদ, আমি তাহলে যাই। জি ভাইয়া, শিওর ভাইয়া। মানে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে জানাবেন, আমি আমার বন্ধুকে সব বলে দেবো, ও সব কিছু ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মাসুদ, Okay. আসি। হ্যাঁ ভাইয়া, আরেকটা কথা, মানে আপনার কার্ড বা নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আমার কার্ডই তো আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ওকে মাসুদ, ভালো থাকো। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। বাসার কি অবস্থা? জি ভাইজান, ভালো। সব ঠিকঠাক মতো চলছে তো? জি ঠিকঠাক মতো চলছে। বাবুকে নিয়ে আসছিস? হ্যাঁ, স্কুল থেকে নিয়ে এসে বাসায় রেখে আসছি। আচ্ছা, এই সব কিছু নিয়ে আসছি তো? হ্যাঁ, জি ভাইজান, নিয়ে আসছি। ওকে, যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভাই, আপনি কি করেন? আমি কি করি আপনি জানতে চাইতেছেন? আপনারা তো ঠিক ছিলাম না। না, ওই যে আপনি একটু আগে যাকে ব্যাগ দিলেন না, আমি ওনার অফিসে চাকরি করি। ও তাই নাকি? আপনি ওই জামশেদ ভাইজানের অফিসে চাকরি করেন? হ্যাঁ জি জি জি। ও ভালো ভালো। দেখছেন তো ভাইজান, আমাকে কত বড় বিপদ। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি অনেক বিপদ। আপনি কি করেন বললেন না তো ভাই? আমি তো অনেক কিছু করি। আসলে হচ্ছে কি, আমি ওই বাড়িতে কাজ করি, মানে কেয়ারটেকার। ওই বাড়ির সবকিছু আমার নখদর্পণে। আমার অর্ডার ছাড়া ওই বাড়ির একটা পাতাও নড়ে না। ওরে বাবা রে বাবা, তাহলে তো আপনার অনেক ক্ষমতা ভাই। তা তো একটু একটু আছেই। আচ্ছা, ওনার বড় ছেলে কোথায়? আপনি ওনারও চিনেন? কি বলেন, চিনবো না? আমরা একসাথে কত গল্প করেছি, কথাবার্তা বলেছি। ভাই আমাকে তো অনেক পছন্দ করে, ভাই তো মাঝে মাঝে আমাকে একটু বকশিস টকশিস দেয়। আচ্ছা, ওনাকে তো দেখছি না, উনি কোথায়? না, উনি আসেন। ও, আর ওনার স্ত্রী? না, উনিও আসে নাই। কাহিনী কি ভাই? কি যে বলুন ভাই। আচ্ছা থাক, এই প্রসঙ্গ বাদ দেন। ভাই, চা খাবেন? চা 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 আপনি খাওয়াবেন? অবশ্যই, আমিই তো খাওয়াবো। ও তাইলে এক কাপ খাওয়া যায়, চলেন। হ্যাঁ চলেন চলেন। চা ও হ্যাঁ, এই দুটো চা দাও মামা। সাথে একটা বিস্কুটও খাই। হ্যাঁ, কলা খাবেন? কলা? বিস্কুটের সাথে কলা খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই নিন। তারপর ভাই? তারপর আর কি, সংসার কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। তাই নাকি? কি নিয়ে অশান্তি ভাই? বুঝলাম, আমির বাজার আছে না, উনি তো নেশা করে। আল্লাহ, ছি 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 ছি, নেশা করে? খুব খারাপ কথা ভাই। ভাই, ওনার স্ত্রীর সাথে কি কোনো সমস্যা আছে ভাই? সমস্যা আছে মানে, একবার তো ওনার বউরে মাইরা কি যে করলো, একেবারে কেলেঙ্কারি অবস্থা। তারপর ভাই? তারপর কি আর বললেন না ভাই। তো এখন ওই আবির কোথায় ভাই? খোঁজ নাই, লাপাত্তা। ও, তো আপনারা ওনারা খুঁজে বের করার চেষ্টা করেন নাই? কে খুঁজবো? ও ভাই, চাটা নেই। কি জানি করতেছিলেন ভাই, খোঁজাখুঁজি? ওই যে কে খুঁজবো, আবির ভাইজান কই আছে কেউ তো জানে না। ও ভাই, ওনার স্ত্রীর কি অবস্থা? ভালো না ভাইজান, সারাদিন খালি মন খারাপ করে বসে থাকো। আবির সাহেব কেউ কিছু বলেন না ভাই? কে কইব ভাই? আপনার একটা কথা কই, যেই বাড়ির মা ভালো সেই বাড়িতে শান্তি আর শান্তি, আর যেই বাড়িতে মা খারাপ সেই বাড়িতে খালি অশান্তি আর অশান্তি। বুঝলাম। ভাই, আপনার ফোন নাম্বারটা দেন তো।
কেন আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? না না, আপনার লাগে যোগাযোগ রাখলাম, এই যে চা বিস্কিট কলা এগুলা খাইলাম। ও চা খাওয়ার জন্য, তাই না? নাম্বার দেওয়া যায়, নেন নাম্বার নেন। ফয়সাল সাহেব, আপনাকে ডেকে আনলাম। বলুন। মানে আপনাকে ধন্যবাদ, থ্যাঙ্কস। শুনুন, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ইটস মাই ডিউটি। হ্যাঁ, তবুও মানে আমি ভাবতে পারিনি যে আপনি আমাদের ডাকে এভাবে সাড়া দিবেন এবং চলে আসবেন এবং এত সুন্দর একটা সাকসেসফুলি অপারেশন করে দিবেন। দেখুন, যত কিছুই হোক সবকিছুর উপরে তো আমি একজন ডক্টর, তাই না? ইউ আর সো প্রফেশনাল, থ্যাঙ্কস। সেটাই তো হওয়া উচিত, তাই নয় কি? ফয়সাল সাহেব, আসলে আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি, সরি। আমি সব কিছু মনে রাখিনি। আসলে আমি না সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। ইউ আর সো স্মার্ট। এনিওয়ে, আপনি কি আর কিছু বলবেন? জি, আর কিছু বলবো, কিন্তু কিভাবে বলবো? ফয়সাল সাহেব, আপনি কাজ করুন না, আপনি আমাদের হাসপাতালে আবার জয়েন করুন। কিন্তু সেটা যে এখন আর সম্ভব নয়। কেন? আমি আসলে অন্য একটা হসপিটালে কথা বলে ফেলেছি, ওখানে আমার জয়েন করার কথা। মানে জয়েন তো করেননি, তাই না? না। তাহলে ক্যান্সেল করে দিন। দেখুন, আমি ওদের সাথে কমিটেড, আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি, এটা এখন আর সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে ফয়সাল সাহেব, আমি যদি আমার পক্ষ থেকে আপনাকে একটা গিফট দিতে চাই, আপনি কি নেবেন? দেখুন, আপনি বা আপনাদের যখন যে কোনো ধরনের প্রয়োজন, জাস্ট একটা কল দিবেন আমাকে, আমি আপনাদের পাশে আছি। বাট প্লিজ কোনো কিছুর প্রতিদানের আশায় নয়। চলি। সালাম। মাসুদ না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো যাও নাই? না ভাই, আমার বন্ধু তো এখনো বের হয়নি। আপনার রোগীর কি অবস্থা? হ্যাঁ, এখন ভালো। আর হসপিটালটা তো খুবই ভালো। হ্যাঁ, হসপিটাল খুব ভালো, কিন্তু হসপিটালের মালিকরা ভালো না ভাইয়া। কি বলছো? কেন, কি হয়েছে? হসপিটালের মালিকরাই তো আমার বন্ধু চাকরিটা খেয়ে দিল। না, কিন্তু আমি তো জানি যে এই হসপিটালের মালিক খুবই ভালো মানুষ। হ্যাঁ, মালিক খুব ভালো মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু মালিকের ফ্যামিলির অন্যান্য সদস্যরা ভালো। তুমি ফ্যামিলির অন্যান্য সদস্যরা চেনো নাকি? না, চিনি না, কিন্তু জানি ওই যে ওনার ছেলেটা নেশাখোর। কি? মালিকের ছেলে নেশা করে? হ্যাঁ, নেশা করে, এখানে সেখানে পড়ে থাকে। আর তার মেয়ের জামাই আছে না, সে তো আরো খারাপ। সেই তো ব্লেম করে আমার বন্ধু চাকরিটা খেয়ে দিল। কি ব্লেম করেছে? ব্লেম দিয়েছে যে আমার বন্ধুর সাথে নাকি তার পুত্রবধূর একটা সম্পর্ক আছে। পুত্রবধূ মানে? মানে ওই তার ছেলে আছে না আবির, যার সাথে বিয়ে হয়েছে, ওর কথাই বলছিলাম। ও, তা পুত্রবধূর সাথে কি হয়েছে? না, তেমন কিছু না, মানে তার পুত্রবধূর নাম ছিল লতা। তার ভাইয়া, আপনার কি মানে শোনার মতো সময় আছে? হ্যাঁ, আমার সময় আছে, তুমি বলো। ওই যে লতা, তো লতার বাবা হচ্ছে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো হসপিটালে ভর্তি করে। তো সেইখানে একজন ডাক্তার তার চিকিৎসা করে, সেই ডাক্তার হচ্ছে আমার বন্ধু ফয়সাল। তো ভালো মতো সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে, আর এর ফাঁকে লতার সাথে আমার বন্ধু ফয়সালের একটা সম্পর্ক হয়ে যায়। কি সম্পর্ক হয়ে যায়? না, সম্পর্ক পুরোপুরি হয়নি। আমার বন্ধুর তরফ থেকে আসলে খুব সিরিয়াস ব্যাপারটা ছিল। আমার বন্ধু লতার প্রেমে পড়ে যায় এবং খুবই সিরিয়াস প্রেমে পড়ে যায়। সে কি করেছে জানেন? কি? সে লতাকে খোঁজার জন্য ময়মনসিংহ পর্যন্ত চলে গিয়েছিল। সে ময়মনসিংহ গিয়েছিল? হ্যাঁ, ময়মনসিংহে চলে যায় এবং সেখানে গিয়ে লতাকে খুঁজে বের করে লতার সাথে দেখা করে।
তারপরে ঘটনাটা হয় খুবই দুঃখজনক। আমার বন্ধুর কপাল খারাপ, লতার আবিরের সাথে বিয়ে হয়ে যায়। ও আচ্ছা, এর সাথে তোমার বন্ধুর চাকরি যাওয়ার সম্পর্ক কি? আমিও ঠিক বুঝতে পারিনি সম্পর্কটা কি। আসলে ওই ফ্যামিলি একটা গেস করে, গেসটা হচ্ছে যে লতার সাথে আমার বন্ধুর একটা সম্পর্ক আছে, এই গেস করে, এবং এই গেসটা হচ্ছে তাদের সম্পূর্ণ ভুল একটা গেস। কারণ আমার বন্ধুর সাথে লতার এরকম কোনো সম্পর্ক ছিল না, ওদের সাথে যোগাযোগই ছিল না, প্রেম ভালোবাসা হবে কি করে। কিন্তু এই বিষয়টাকে ইস্যু করে ওরা আমার বন্ধুর চাকরিটা খেয়ে দিল। বলেন এটা কোনো কথা? হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা মাসুদ, তুমি কি শিওর মালিকের ছেলে নেশা করে? হ্যাঁ শিওর। এই কারণে তো নেশাখোর একটা ছেলেকে গুছিয়ে দেওয়ার জন্য মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসা হয়। আর কি করছে শুনবেন? কি? ওই নেশাখোর ছেলে প্রায় বউর গায়ে হাত তুলতো, মারধর করতো। কি বলছো এসব তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তুমি সব সত্য বলছো তো? 100 ভাগ সত্যি বলছি। কিন্তু ভাই আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন? না কিছু না, আসি। হ্যাঁ প্যাচ লেগে গেল নাকি? আশ্চর্য, মানে গত মাসের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এত টাকা খরচ হলো কি করে? খরচ কমাতে হবে, খরচটা তো কমাতে হবে, হাসপাতাল লাটে উঠবে। জামশেদ জি এই ডক্টর কি তোমার সাথে অনেক কথা বলুন কামাল ভাই। আবির কি নেশা করে? কামাল ভাই আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। আমি তো সোজা বাংলায় বলছি, আবির কি নেশা করে? আবির নেশা করবে কেন? মানে আপনার কি মনে হয় আবির কি নেশা করার মতো ছেলে? কে বলেছে এসব ফালতু কথা আপনাকে? আমার গ্রামের একটা ছেলে আমাকে বলেছে। তাকে আমার কাছে নিয়ে আসুন। তাকে ডেকে কি হবে? জামশেদ তুমি আমাকে সত্যটা বলো। আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না, আপনি কাজ করুন, তাকে আমার কাছে নিয়ে আসুন, সে প্রমাণ দেখাক, তারপর প্রমাণিত হয়ে যাবে কি সত্য বলছে কি মিথ্যে বলছে। আরো একটা কথা, আবির নাকি লতার গায়ে হাত তুলেছে। আবির লতার গায়ে হাত তুলেছে? কই, কখন? আমি তো কখনো দেখিও নি, শুনিও নি। আমরা তো একই বাড়িতে থাকি, তাই না? দেখো জামশেদ, আমরা ইউনিভার্সিটিতে একই সাথে একই রুমে অনেক দিন থেকেছি, এতদিনের সম্পর্ক আমাদের। আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম। আমি কি বিশ্বাস ভঙ্গ করার মতো কোনো কাজ করেছি? 15 বছর যাবত আমাদের সম্পর্ক, আমি কি কখনো আপনার সাথে বেয়াদবি করেছি, খারাপ আচরণ করেছি? আমি আপনার বিশ্বাস ভঙ্গ করতে যাব কেন? তোমরা নাকি তোমাদের নেশাখোর ছেলের জন্য গ্রামের একটা সহজ সরল মেয়েকে খুঁজছিলে, যার জন্য আমার ভাগ্নি লতাকে তোমরা বেছে নিয়েছিলে। অ্যাবসলিউটলি নট। আমরা আবিরের জন্য একটা শান্ত শিষ্ট নম্র ভদ্র সংসারী মেয়ে খুঁজছিলাম। আমরা লতাকে মানে সংসারী মেয়ে হিসেবে পেয়ে গেলাম, আমরা পছন্দ করে ফেললাম, ব্যাস। জামশেদ তুমি আমাকে সত্যটা বললে না। কামাল ভাইয়ের কাছে এত সব কথা কে বলে ফেললো? এখন তো সব আগুন লেগে যাবে না, বিষয়টা ভালো করে ট্যাকেল করতে হবে। আমি এখন কি করব? কার কথাকে সত্য বলে মনে করব? জামশেদ তো বলল সব মিথ্যে, কিন্তু ওই ছেলেটাই বা আমাকে কেন মিথ্যে বলবে? আচ্ছা আমি কি বাসায় মোহনের সাথে ফোনে আলাপ করব? না না, কোনো আলাপ করা ঠিক হবে না, কারোর সাথেই আলাপ করা ঠিক হবে না। আপাদিল ভাই যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। লতার সাথে আলাপ করব, কিন্তু যদি মিথ্যে হয় লতাই বা কি ভাববে? আর সত্যি হলেও কি লতা সব বলবে নাকি? নিজের স্বামীর দোষ কেউ কি কাউকে দিতে চায়? আর আমি যদি সত্যি হই, লতা তো সারা জীবনই আমাকে দোষারোপ করবে, আমার জন্যই তার এই অবস্থা। কিন্তু আমি তো সব করেছি ওর ভালোর জন্যই। কিন্তু কে জানতো লতার প্রতি পদে পদে এমন বিপদ। হে খোদা,
আমি কি পরীক্ষার মধ্যে পড়লাম। একে তো বিজনেসের সমস্যা, তার উপরে এখন এইসব। আমি তো পাগল হয়ে যাব। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমাকে সবকিছু সহ্য করতে হবে। কিছুই হয়নি, আমি কিছুই জানি না, এমন ভাব দেখাতে হবে। কিন্তু যা রটে তা তো কিছুটা হলেও বটে। হ্যাঁ, আমাকে আসল সত্যটা খুঁজে বের করতেই হবে। না না, এ হয় না। আচ্ছা কেন হয় না? আমাদের তো এছাড়া আর কোনো উপায়ও নেই। কিন্তু তোমার গহনা আমি বিক্রি করব। সমস্যাটা কি বলো তো? আবার যখন তোমার অ্যাবিলিটি হবে তখন কিনে দিও। কিন্তু না না, এটা হয় না মোহনা। কেন হয় না? কারণ এগুলা তোমার কত শখের গহনা। শোনো, আমি মানছি গয়নাগুলো আমার অনেক শখের, কিন্তু আমার শখের চেয়ে তো তোমার প্রয়োজন অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লিজ তুমি না করো না, এগুলো তো কাজে লাগবে, কাজে লাগাও। তাই বলে তোমার গহনা? না না, এইগুলো আমি বিক্রি করতে পারবো না। কেন পারবে না? গয়নাগুলো তো পড়েই আছে। বরঞ্চ তুমি বিক্রি করলে তুমি ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবে। বাদ দাও না। আচ্ছা দাঁড়াও, দেখি আমি লোনে ট্রাই করি। এখন তুমি লোন পাবে না। কেন লোন পাবো না কেন? কে তোমাকে লোন দিবে? লোন এতই সহজ, চাইলেই পাবে? লোনের জন্য অনেক সিস্টেম আছে, অনেক প্রসিডিউর আছে। আর তুমি বিজনেস অলরেডি লস করে বসে আছো, তোমাকে কেন ব্যাংক লোন দিবে? তারপরে একটু ট্রাই করে দেখি না। শোনো, আমি বলি কি, তুমি শুধু শুধু সময় নষ্ট না করে আমার কথা মেনে নাও। তুমি গয়নাগুলো বিক্রি করো, তোমার সমস্যার সমাধান হবে। প্লিজ তুমি না করো না। তোমার যখন সময় ভালো হয়ে যাবে তখন আমরা না হয় আবার গয়নাগুলো কিনে নিব, সমস্যা নেই তো। কেন বুঝচ্ছ তুমি? না, এই গয়না আমি বিক্রি করতে পারবো না। আচ্ছা দেখি না, আমি একটা উপায় বের করতে পারি কিনা। কি উপায় বের করবে? আমার কাছে তো এই গয়না বিক্রি ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি জানি আমার গয়না বিক্রি করতে তোমার খারাপ লাগছে, লাগাটাই স্বাভাবিক, কিন্তু এছাড়া তো আমাদের উপায়ও নেই। কি বলো তুমি? হ্যাঁ ঠিকই বলতেছি। তুমি কার কাছে শুনলে? আমারে তো বলে নাই, আমি ওদের ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম তখন শুনে ফেলেছি। তুমি না না, কাজটা তুমি মোটেও ঠিক করোনি। কারো কথা আড়ি পেতে শোনা খুবই অন্যায়। আরে তুমি না বেশি বুঝো। আমি কি বলতেছি আর তুমি কিসের মধ্যে কি বলতেছো? হ্যাঁ তুমি জানো কামাল এখন কত বিপদের মধ্যে আছে, ওদের এখন কত টাকার দরকার, অথচ টাকা জোগাড় করতে পারতেছে না। তাহলে তো ওদের এই বিপদে আমাদের এগিয়ে আসা উচিত। সেটা তো উচিত, আমিও বুঝতেছি, কিন্তু আমরা কি করব বলো? আচ্ছা, কামাল আমাদেরকে কত টাকা দিয়েছে তুমি জানো? কামাল তো বলছিল যে সবকিছু মিলায় প্রায় 8 লাখ টাকা। আচ্ছা, আমাদের বাড়িতে বিক্রি করে কত টাকা হবে? ওটা বিক্রি করলে কত হবে সেটা আমি কি করে বলবো? না মানে একটু আন্দাজ করে বলো।
আন্দাজ করলে মনে হয় 10-15 লাখ টাকা তো দেবই। আমরা যদি বাড়িতে বিক্রি করে দিই, কি পাগলের মতন কথা বলতেছে কি জানো? তাহলে আমরা কই থাকবো? দরকার হলে আমরা ভাড়া বাড়িতে থাকবো। আরে এটা বেশি ঝুঁকি নেওয়া হয়েছে না? তাছাড়া সামনে আবার পাতার বিয়ে দিতে হবে না? না ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরও কামালের এই বিপদ, ও আমাদের বিপদে এগিয়ে এসেছিল, আমরা যদি এগিয়ে না যাই তাহলে। কিন্তু আমরা এখন কি করতে পারি বলো? তাই বলে কি তুমি ভিটাটা বিক্রি করে দিবা? ওই ভিটে বিক্রি করা ছাড়া আমাদের তো আর কোনো টাকা জোগাড়ের উপায় নেই না। ঠিক আছে, তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? কি এত ভাবো? ঘুমাও তো। কি নিয়ে চিন্তা করছো? নতুন করে কোনো সমস্যা হলো? না, নতুন করে সমস্যা হয়নি, কিন্তু গ্রাম থেকে একটা ফোন আসছিল। কে ফোন করেছিল? এখানে আমার একজন পরিচিত, সে এবার জমির দালালি করে। কি বলেছে? দুলাভাই নাকি ভিটে বিক্রি করতে চাইছেন। কিন্তু কিন্তু কেন? তা তো লোকটা বলতে পারলো না। আচ্ছা, তুমি দুলাভাইকে কিছু জিজ্ঞেস করেছো? না, এখনো করিনি। তাহলে দুলাভাইকে কি জিজ্ঞেস করো। কিন্তু কেন জমি বিক্রি করতে চাইবেন? তবে নিজের বসবাসের ভিটা। কি জানি, আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, কিছু হয়েছে? তোমার কিছু মনে হয়? না, তেমন কিছু হয়েছে বলে তো আমার মনে হয় না। তুমি কিছু বলেছো? আমি আবার কি বলবো? না, কিছু বলিনি তো। আচ্ছা, লতা কিছু জানে নাকি? আমি তো জানি না, লতার সাথে কথা হয়নি। আচ্ছা, তুমি লতার সাথে কথা বলে দেখো না। লতাকে ফোন দিব? দাও, জিজ্ঞেস করে দেখো ও কিছু জানে নাকি। আচ্ছা দাঁড়াও, আমি লতাকে ফোন দিচ্ছি। বাবা, বাবা, এখন কেমন বোধ করছেন? ভালো। তোমার শাশুড়ি কই? এখানেই ছিলেন। কই? আমি তো দেখলাম না। আপনি তখন ঘুমিয়েছিলেন, আপনি ওঠার আগেই চলে গেছে। ফারা কোথায়? ফারা এবং শাশুড়ি মা দুজনেই কিছুক্ষণ আগে বাড়িতে গেছেন। লতা আমার কোথায়? ওকে তো দেখলাম না। লতা বাসায় আছে, ভালো আছে। আমি নিশ্চয়ই আসি দিতে। হ্যাঁ, আমি এসেছি। মিথ্যা কথা বলো না জামশেদ, আমি জানি আবির আসে। তুমি তো বোধহয় তাকে খুঁজে পাও। জি, মানে আমি, হ্যাঁ, কল দিয়েছিলাম। আমার সাথে মানে মিথ্যা কথা বলো না জামশেদ, একটা কুলাঙ্গার ছেলে, ওর জন্য আজকে আমার এই অবস্থা। বাবা, আপনি এগুলো ভাববেন না তো বাবা। বাবা প্লিজ, আপনি যদি এগুলো ভাবেন আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। ডক্টর, ডক্টর দেখুন তো কি ব্যাপার, কি হয়েছে? দেখুন তো। আপনি কি কোনো কারণে উত্তেজিত হয়ে গিয়েছিলেন? মানে আপনি কি কিছু বলেছেন ওনাকে?
না মানে হচ্ছে কি উনি একটু টেনশন করছেন। না না স্যার, আপনার যে কন্ডিশন, এখন তো আপনার কোনো রকম টেনশন করা যাবে না, সে অবস্থাও আপনার নেই। আপনাকে এখন সম্পূর্ণ স্ট্রেস ফ্রি থাকতে হবে, যত রকম এনজাইটি সবকিছু থেকে দূরে থাকতে হবে। ডাক্তার, সব কথা বললে কি সেটা পসিবল হয় বলো? স্যার, পসিবল না হলেও পসিবল করতে হবে, এছাড়া আপনার হাতে আর কোনো বিকল্প অপশন নেই। আপনার একটা বাইপাস অপারেশন হয়েছে, আপনার এই মুহূর্তে হার্টের কন্ডিশন খুবই খারাপ। এই মুহূর্তে যদি আপনি উত্তেজিত হয়ে যান তাহলে সেটা আপনার জন্য অনেক ক্ষতিকর হবে। এরপর যদি আরেকটা স্ট্রোক হয়। ডাক্তার থাক না, এগুলো পরে বলা যাবে ডাক্তার সাহেব। না না প্লিজ, ওনার এসব জানা দরকার। স্যার, কিছুদিন আগেই একটা স্ট্রোক থেকে আপনি উঠেছেন মাত্র, এখন যদি আবার আরেকটা স্ট্রোক হয় তাহলে সেটা রিকভার করা আমার জন্য খুব কঠিন হবে। আর তাছাড়া এর পরের বার স্ট্রোকে আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে কিছুদিন সমস্ত ধরনের টেনশন থেকে দূরে থাকতে হবে। স্যার, ওনাকে কোনো রকম টেনশনের মধ্যে রাখা যাবে না, ওনাকে টেনশন ফ্রি রাখতে হবে। স্যার, আপনি রেস্ট নেন, কোনো টেনশন নেবেন না, আমরা তো আছি। ঠিক আছে স্যার? বাবা শুনলেন তো ডক্টর কি বলে গেল? আপনাকে তো রিল্যাক্স থাকতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, কোনো রকম স্ট্রেস আপনি নিতে পারবেন না। প্লিজ আপনি শান্ত থাকবেন, আমি তো আছি, আমি তো সবসময় আপনার পাশে ছায়ার মতো আছি। আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আপনি একটু ঘুমান প্লিজ। তুই আবারও ওই হসপিটালে যাবি? হ্যাঁ, একটু যেতে হবে। কেন আবার কেন যেতে হবে? কাজ আছে। কি কাজ সেটা শুনি। আরে গতকাল অপারেশন করে এলাম না, হ্যাঁ, রোগীর ফলো আপ করতে হবে তো আমার। তো সেটা করার জন্য তো অন্য লোকজন আছে। আমার পেশেন্ট, আমি ফলো আপ করবো। দোস্ত আমি বলি কি, তুই না একটা কাজ কর, ওরা তোকে যে অফারটা দিয়েছিল না, ওই অফারটা নিয়ে নে, ওই হসপিটালে তুই চাকরিতে জয়েন করে ফেল। না না না, সম্ভব না। কেন সম্ভব না? আরে আমি অন্য জায়গায় কমিটেড তো। কোনো অসুবিধা নেই, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ভাঙা যায়, প্রচলন আছে, কোনো অসুবিধা নেই। কি এভাবে তা গেছিস কেন? তোকে যে আমি মাত্র বললাম যে আমি একটা কোম্পানির সাথে কমিটমেন্টে আছি, আমি কেন ভাঙবো এটা? বিয়ে শাদীর সময় না মানুষ অনেক রকমের কমিটমেন্ট দেয়, কিন্তু কতটুকু রাখতে পারে বল? এর মধ্যে আবার বিয়ে শাদীর কথা এলো কোত্থেকে? না না, ওই বিয়ে শাদীর ব্যাপারটা বোঝানোর জন্য বলেছি। তারপর একটা রিলেশন আছে, মনে করে যে লতা যে বিয়ে করেছিল, ওর স্বামী তো বিয়ের সময় ওকে অনেক রকমের কমিটমেন্ট করেছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? আচ্ছা মাসুদ, তোর প্রবলেমটা কি বলতো? তুই বারবার আমাকে লতার প্রসঙ্গ নিয়ে কেন কথা বলিস? দোস্ত তুই ভুল বুঝিস না, আমি লতার প্রসঙ্গটা আনি এই কারণে যেন তুই লতার কথাটা না আস্তে আস্তে শুনতে শুনতে আমার মুখ থেকে ভুলে যাস। ও, প্রতিদিন 4-5 বার করে লতার কথা আমাকে বলছিস, তাহলে আমি কি করে ভুলে যাব? তা আমি তো মুখে মুখে লতার কথাটা বলি, কিন্তু তুমি যে মনে মনে লতার সাথে প্রতি মুহূর্তে কথা বলো, সেটা কি হবে? ভুল। আমি মোটেও লতাকে ভাবি না, চিন্তা করি না ওর কথা। ও, ভাবো না, চিন্তা করো না, কিন্তু তোমার ল্যাপটপের মধ্যে লতার ছবিটাকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেছো। হাউ ডেয়ার ইউ! তুই আমার ল্যাপটপ পর্যন্ত ঘাটিয়েছিস? ও না দোস্ত, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যদি ল্যাপটপ না ঘাটতাম তাহলে তোর মনের অলি গলি চোরাগলির অনুভূতিগুলোকে কি করে বুঝতাম বল? এসব এখন আর বুঝে কি হবে? দোস্ত আমি বলি কি, লতার বিষয়টাকে না তুই হালকার উপর দিয়ে নে, গভীর ভাবে ভাবতে যাস নে। আমি পারছি না রে। আমার বোঝা সারা, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে তুই এই জীবনে অন্য কোনো মেয়েকে আর ভালোবাসতে পারবি না, এমনকি তুই বিয়ে করতে পারবি কিনা আমার সন্দেহ আছে। কি করব আমি? হয়তো তুই যা বলছিস তাই হবে। কিন্তু দোস্ত এটা তো কোনো কাজের কথা না। আমার যে কি হবে। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ চল। চল মানে? আচ্ছা ঢাকা শহরে কি তোর আর কোনো কাজ নেই আমার সাথে সাথে থাকা ছাড়া? কি বলিস, তোর সাথে সাথে থাকা এটা যে কত বড় একটা কাজ, আর অন্য কাজ দিয়ে কি দরকার? চল 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 দোস্ত চল। বাবার এখন কি অবস্থা? স্যার, ওনার রিপোর্টটাই দেখছিলাম, এখন আল্লাহর রহমতে হার্টের অবস্থা অনেক ভালো, খুব দ্রুত ইমপ্রুভ করছে। আশা করি আমরা খুব দ্রুত রিলিজ করে ফেলতে পারবো। আলহামদুলিল্লাহ। স্যার আসবো? ফয়সাল কেমন আছো?
জি স্যার, ভালো আছি। আমি স্যার এসেছিলাম আমার পেশেন্টের একটু ফলো আপটা জানতে। হ্যাঁ, তোমার পেশেন্ট খুব ভালো আছে, খুব দ্রুত ইমপ্রুভ করছে। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি একটু দেখতে যেতে পারবো? অফকোর্স, কেন নয়, তুমি গেলে স্যার খুশি হবেন, তুমি যাও। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দেখলেন স্যার, ওয়ার্ডের ডাক্তার। আমরা এখান থেকে ওকে এভাবে একরকম তাড়িয়েই দিয়েছি। ও কিন্তু না আসলেও পারতো, তারপর আমাদের ডাকে সাড়া দিয়ে ও এসেছে, এখানে অপারেশনটা সাকসেসফুলি করে গেছে। দিস ইজ কল এথিক্স অফ এ গুড ডক্টর। আসলে ছেলেটা খুব ভালো। আপনি স্যার মানে আসলে আপনি কিছু মনে করবেন না, মানে বিষয়টা আপনার আসলে ওকে ওইভাবে স্যাক করাটা উচিত হয়নি। এখন আমার তাই মনে হচ্ছে। ও আমাদের হাসপাতালের একটা অ্যাসেট ছিল। ডাক্তার সাহেব, আমি কিন্তু ওনাকে আবার জয়েন করার জন্য অনুরোধ করেছিলাম। ও তো আরেক জায়গায় জয়েন করে ফেলেছে, এখন কি করে জয়েন করবে? আচ্ছা, আপনি কি যেন একটা কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ স্যার, আসলে যেটা বলতে চাচ্ছিলাম, স্যারের অবস্থা এখন মোটামুটি ভালো। আমরা ওনাকে হয়তো 2-1 দিনের মধ্যে রিলিজ করে দেবো। কিন্তু একটা বিষয় স্যার, কোনোভাবে ওনাকে মেন্টাল কোনো স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। ওনার হার্টের অবস্থা কিন্তু ভালো না, আর যদি কোনো রকম স্ট্রেস ওনার পড়ে এখন, সেক্ষেত্রে এর পরের স্ট্রোকটা হয়তো আমরা ওনাকে রিকভার করতে নাও পারি। সো একটু বি কেয়ারফুল স্যার। কিন্তু স্ট্রেস থেকে দূরে রাখাই তো মুশকিল, কত কিছু আছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। খাদেম, স্যার। দাদা ভাই কেমন আছে রে? জি স্যার, ভালো আছে স্যার। ও, আজকে কি নিয়ে আসছিস? স্যার, স্যুপ স্যার। এই স্যুপ টুপ খেতে ভালো লাগে না স্যার। ওই লতা ভাবি রান্না করে পাঠিয়েছে। কি? আমার লতা আমার রান্না করে পাঠাইছে? জি স্যার। তাহলে তো খেতেই হবে, নিশ্চয়ই অনেক স্বাদের হয়েছে। হ্যাঁ স্যার, অনেক মজা হয়েছে স্যার। ও খাচ্ছেন? আমি তাহলে পরে আসি। আরে না না, ডাক্তার সাহেব আসেন আসেন আসেন, বসেন, আসুন আসুন। আপনি কেমন বোধ করছেন এখন? ভালো, তবে মাঝে মাঝেই কেমন একটু দম বন্ধ লাগে, একটু ভার ভার লাগে বুকটা। না, টেনশনের কিছু নেই। আসলে এত বড় একটা অপারেশন হয়েছে তো। এক কাজ করবো, আপনাকে একটা চেস্টের বেল্ট আমি দিয়ে দিব, ওটা ইউজ করবেন। আর একটা সাজেশন দিতে চাই, যদিও এটা আমার বলা ঠিক না যেহেতু আমি একজন ডক্টর। অর্জুন গাছ আছে না, ওটার ছাল খাবেন, ওটা কিন্তু হার্টের জন্য খুব উপকারী। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। ডক্টর, জি স্যুপ খাবেন? না না, থ্যাংক ইউ। আরে খাদেম, দে না। তাহলে একবারই দেখি। আমার বৌমা রান্না করে পাঠিয়েছে, এমন মজাদার স্যুপ আপনি আর পাবেন না। না রে খাদেম? জি স্যার। লতা রান্না করেছে? আমার ভাই বস, বস। শরীর কেমন দাদা ভাই? তো দুলাভাইয়ের শরীরটা এখন ভালোই আছে, কোনো সমস্যা নেই। আবার দুলাভাই আসলে আচ্ছা দুলা ভাই, কি সমস্যা আপনার? সমস্যা? কই, আমার তো কোনো সমস্যা নেই। না, ওই যে লিয়াকত ফোন দিয়েছিল, বললো যে আপনি নাকি ভিটে বিক্রি করতে চাচ্ছেন। কখন ফোন করছি তো? এই তো গতকালকেই। তুমি ঠিকই শুনেছো। কিন্তু কেন দুলা ভাই? আছে, পরে বলবো। কেন আপা, তুমি এখনই বলো। সমস্যা
অনেকেই আছে কামাল। কি আমি কি শুনতে পারি না? আমি কি তোমাদের কেউ না? এখন তুই এসব শুনে কি করবি? আপা, আপনারা ভিটে বিক্রি করলে থাকবেন কোথায়? ভাড়া বাড়িতে থাকবো। ভাড়া বাড়িতে থাকবেন? নিজের ভিটে বিক্রি করে দিয়ে? কিন্তু কেন? কেন নিজের ভিটে বিক্রি করবেন? সেসব কথা তোরে এখন বলা যাবে না। কেন আপা? আমি কি তোমাদের কেউ না? কামাল, হয়েছে কি, তুমি আমাদের কথায় মনে কষ্ট নিও না। কেন কষ্ট নেব না? অলরেডি আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন, নিজের ভিটে বিক্রি করে দিচ্ছেন। সেটা কারণ জানতে চাইলে আপনারা বলছেন না। পিতামাতার সমতুল্য আপনারা নিজের ভিটে মাটি বিক্রি করে দিচ্ছেন, আমি কারণ জানতে যাচ্ছি সেটা বলছেন না। এর চেয়ে কষ্ট কি হতে পারে? মানে কামাল, এই বাড়িটা বিক্রি করতে চাইছিলাম, তোর টাকা দিব বিটা। আমাকে টাকা দিবা? কিন্তু কেন? না মানে আমি কি তোমাদের কাছে টাকা চেয়েছি? না কামাল, হয়েছে কি, তোমার আপা বলল তোমাদের নাকি খুব টাকা পয়সার ক্রাইসিস যাচ্ছে। ও যে কোনো ভাবেই হোক কথাটা শুনে ফেলেছে আর কি। তো তোমরা এমন বিপদে পড়েছো, আমরা ভাবলাম তোমাদের পাশে দাঁড়ানো উচিত। তুমিও তো আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলে না, সেই রকম আর কি। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ এখন আমি টাকার বিপদে আছি, কিন্তু সেটা একসময় কেটে যাবে। কিন্তু ভিটেটা যদি বিক্রি করে দেন, এই ভিটে তার ফেরত পাবেন না। তাহলে তাহলে তোরে আমরা টাকা দিব কি করে বলতো? প্লিজ আপা, প্লিজ, টাকার সমস্যা একসময় সমাধান হয়ে যাবে, কিন্তু ভিটেটা বিক্রি করো না প্লিজ আপা। দুলা ভাই, আপনার টাকা আমি নিতে পারবো না, কিন্তু বাড়িটা বিক্রি করেন না, আমার কথাটা রাখি প্লিজ। খাদেম, ওই গেল খাদেম। আসো মা। মা, বাবার সাথে হাঁটতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে? খুবই ভালো লাগে না? হ্যাঁ। কি হয়েছে বাবা? না কিছু হয়নি মা, তুমি এক কাজ করো, তুমি মার কাছে যাও, ফ্রেশ হও, আমি আসছি। হ্যাঁ, যাও। হ্যালো আপা। কি ব্যাপার? এতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন কেন কেটে দিচ্ছ? আপা, ওই চারিদিকে লোকজন ছিল তো এই জন্য ফোনটা ধরতে পারি নাই। তো আমার ফোনটা ধরতে প্রবলেম কোথায়? আপা, সবাই তো শুনে ফেলবো। ও বুঝেছি, এবার বলো বাড়ির কি খবর? আপা, বাড়ির খবর ভালো। আবির ভাইজান এখনো বাসায় আসে নাই, আর বড় স্যারের বাসায় নিয়ে আসছে। খাদেম, তুমি কার সাথে কথা বলছো? তুমি কার সাথে কথা বলছো খাদেম, বলো। না ভাইজান, কারোর সাথে কথা বলি নাই। মিথ্যা কেন বলছো? সত্যি বলতেছি ভাইজান, আমি কারোর সাথে কথা বলি না, কারোর সাথেই না। আমি স্পষ্ট শুনেছি তুমি কাউকে এই বাড়ির ইনফরমেশন দিচ্ছ। না ভাইজান, কারো ইনফরমেশন দেই নাই। খাদেম, আমাকে তুমি স্পষ্ট করে খুলে বলো, নইলে কিন্তু আমি তোমাকে কঠিন শাস্তি দেব। না ভাইজান, হয়েছে কি আসলে, মানে কি করবো ভাইজান, আমার কোনো দোষ নাই। মানলাম তোমার কোনো দোষ নেই, তাহলে বলো দোষটা কার? ভাইজান বললাম তো, আমার কোনো দোষ নাই, দোষ হলো কপালের। ঠিক আছে, তোমার কপাল ফাটানোর ব্যবস্থা আমি করছি। ভাইজান ভাইজান ভাইজান, আমার চাকরিটা খায় না ভাইজান। কি হয়েছে খাদেম, তুমি আমাকে বলো। ভাইজান হয়েছে কি, একদিন ওই জায়গায় বয়ে কাজ করতেছিলাম,
একটা মহিলা এসে ডাক দিল, ওই যে জেরিনা আপা। তারপরে কত টাকা স্যালারি দেয় ওনারা আপনাকে? কত টাকা স্যালারি দেয় এটা জানি আপনি কি করবেন? ওনারা আপনাকে যত টাকা স্যালারি দেয় তার থেকে দ্বিগুণ যদি আমি আপনাকে দিই? দ্বিগুণ স্যালারি? না না ম্যাডাম, আমি অনেক বছর ধরে কাজ করতেছি, এই বাড়িতে মন বসে গেছে, আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না। আপনাকে আমি চাকরি ছাড়তে বলিনি তো। তাইলে চাকরি আপনার এ বাড়িতেই থাকবে। তাইলে আপনি আমার টাকা দিবেন কেন? আপনাকে আমার জন্য কিছু কাজ করতে হবে। কি কাজ? এ বাড়ির যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন আপনাকে আমাকে দিতে হবে। যেমন ধরেন এই বাড়িতে কি হচ্ছে, কখন কি ঘটনা ঘটছে, ইচ অ্যান্ড এভরিথিং। কেন এই ইনফরমেশন আমি আপনাকে দিব কেন? এত কিছু জেনে তোমার কি লাভ? ম্যাডাম এইটা আমি করতে পারবো না। আপনি চাইলে আমি কিন্তু আপনাকে 5,000 টাকা অ্যাডভান্সও করতে পারি। ম্যাডাম আমার মাফ করেন, আমি এটা করতে পারবো না। 7,000 টাকা? না না, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে 10,000 টাকা? নাইলে কিন্তু নাই। ম্যাডাম হয়েছে কি, ওই আমার একটা শর্ত আছে, সামনাসামনি কিছু বলতে পারবো না, যা বলুন সব ফোনে। কোনো সমস্যা নেই। এই যে। হ্যাঁ, তারপর তারপর থেকে ভাইজান আমি এই বাড়ির সব খবর তারে দিতে শুরু করলাম। কিন্তু এ বাড়ির খবর নিয়ে তার কি লাভ? ভাইজান আমি জানি না ভাইজান। আচ্ছা, জানি না ভাইজান, জানি না ভাইজান। ভাইজান আমার মাফ করে দেন, জীবনে আমি আর এই বেমানি করব না। আচ্ছা দেখি। আল্লাহ, কি বিপদে যে পড়লাম। কি ব্যাপার, তুমি আমার ফোন কেটে দিলে কেন? ওই মহিলা, আর কোনোদিন আমার ফোন দিবেন না, রাখেন। কি তুমি আমাকে কি বলছো? মহিলা, কত বড় সাহস তোমার! কইতাছি না আপনি আমার ফোন দিবেন না। খাদেম, চিন্তা করে দেখো, তুমি কিন্তু আর কোনো টাকা পাবে না। আর দরকার নেই আপনি উল্টা পাল্টা টাকা। বাজে মহিলা। কত বড় সাহস, মুখের উপর ফোনটা কেটে দিল। খাদেমের বাচ্চা, দাঁড়া, তোকে যদি আমি শিক্ষা না দিছি। কি বলছো তুমি? ইয়েস, যা শুনেছো ঠিকই শুনেছো। জেরিন আমাদের ফ্যামিলির ইনফরমেশন কালেক্ট করছে। হ্যাঁ, করছে। এবং সেটা কিভাবে করছে জানো? আমাদের খাদেম আছে না, তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, টাকার বিনিময়ে তার কাছ থেকে সকল ইনফরমেশন কালেক্ট করছে। কিন্তু এতে ওর লাভ কি? প্রতিশোধ। কিসের প্রতিশোধ? অপমানের প্রতিশোধ। অপমান হতে যাবে কেন? জেরিন নিজে এসে যেচে পড়ে ওর বিয়ের প্রস্তাব ফ্যামিলিতে নিয়ে এসেছিল। হ্যাঁ, যেহেতু নিজে এসে যে একটা কাজ করতে চেয়েছিল এবং ব্যর্থ হয়েছে, এই জন্য সে অপমানিত হয়েছে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন চেষ্টা করছে। মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে। সেটা তো আমিও ভাবছি। খাদেমটাকে কি করব? খাদেম থাকুক, ওটা নিয়ে পরে ভাবছি, কিন্তু মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তুমি কি করতে চাও? সব কথা বাবাকে বলি। এই সামান্য ব্যাপারে বাবাকে বলা ঠিক হবে না জামশেদ, বিষয়টা মোটেই সামান্য না। আমাদের ফ্যামিলির পেছনে শত্রু লেগেছে। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু বাবার ফিজিক্যাল কন্ডিশনটা তো খুবই খারাপ, তাকে প্রেশারটা না দেই। ও, সেটাও ঠিক। তাহলে কি করব? আচ্ছা মাকে বলি। মাকে জানালে তো বাসায় হুলস্থুল বেঁধে যাবে, আলটিমেটলি বাবা তো জানবেই। সেটাও ঠিক। তাহলে কি করি বলো তো? আমার উপর ছেড়ে দাও, ওই মেয়েকে আমি শায়েস্তা করব। তুমি কি করবে? আমি তো বাসায় যাব, তাকে চার্জ করব কেন সে কাজ করছে। তুমি একা যেও না, সঙ্গে আমিও যাই।
হ্যাঁ অবশ্যই তোমাকে নিয়ে যাব। তাহলে পাড়া চলো আজই যাই। ইস, এই সময় আবিরটা যদি থাকতো না। হ্যাঁ ছেলেটা গেল কোথায়, তাকে তো বড্ড মিস করছি। আচ্ছা যাক, চলো আগে আমরা যাই। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম ভাইয়া। কি ব্যাপার কামাল সাহেব, আপনি টাকাও দিচ্ছেন না, অফিসে আসতেছেন না, আর কদিন এরকম করে চলবেন বলেন তো? ইয়ে ভাইয়া, আমাকে আর কিছুদিন সময় দিন। আপনি তো জানেন এখানে আমার কোনো দোষ নেই, তারপর আমি দায়িত্বটা নিয়েছি। প্লিজ ভাই আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি খালি ওয়েট করছি আমাদের দেখে জেরিনের চেহারাটা কেমন হয় সেটা দেখার জন্য। কি আর হবে? হবে, কারণ অপরাধীদের মুখের ছাপ কিন্তু পড়ে যায়। কিন্তু কথা যা বলার স্পষ্ট করে বলবে। আর কি ছাড়বো নাকি? কারণ আমরা তো নিশ্চিত জানি যে এখানে আগে আছেন। আপনারা কেমন আছে জেরি? ভালো। কি বলবো, একদিন তো বিনা দাওয়াতে তোমরা আমাদের বাসায় এসে আমাদেরকে চমকে দিয়েছিলে, যে আমরাও প্ল্যান করলাম আজকে বিনা দাওয়াতে তোমাদের বাসায় চলে আসি। কেমন হলো? তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার বাবা কোথায়? বাসায় আছে? ও আপনারা বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। দ্যাটস গুড। বাবা, আবিরের বন্ধুরা ভাই আমার বাসায় এসছে। বলিস কি? কেন এসেছে? জানি না তো। ওরা কি জানে যে আবিরের বাসায়? বুঝতেছি না। আবির কোথায়, কি করছে? ও তো নেশা করে ঘুমাচ্ছে। কিছু টের পাইনি তো? না, কিছু টের পাইনি। ঠিক আছে চল। আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমার। আপনারা এসেছেন, বস বস। ভালো আছেন? কি ব্যাপার? জি, কি ব্যাপার জেরি, তুমি এমন কাঁপছো কেন? কাঁপছি কই না তো। ঠান্ডায় আসলে ঠান্ডা ওয়েদারটা খুব কুল তো, তাই। কই, আমাদের তো গরম লাগছে। আমারও একই অবস্থা, গরম লাগছে। তা কি বিয়ের দাওয়াত দিতে এসেছেন বুঝি? বিয়ের দাওয়াত? না মানে আমরা ভাবছিলাম আপনারা আমাদের বাসায় আবিরের বিয়ের দাওয়াতটা নিয়ে আসছেন। আপনারা তো চুপচাপ আবিরের বিয়েটা দিয়ে দিলেন, আমাদেরকে তো দাওয়াতও করলেন না। জি আঙ্কেল, দাওয়াত তো দিতেই চেয়েছিলাম। আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, কিন্তু কালে কালে যা দেখছি মনে হচ্ছে সেই সম্পর্কটা আর ভালো থাকতে দেবেন না। মানে ঠিক বুঝতে পারলাম না। আঙ্কেল, আপনি না বুঝলেও জের নিশ্চয়ই বুঝতে পারছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আচ্ছা আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি? মানে আপনারা কি কিছু বলতে চান? যদি তাই চান তাহলে
সরাসরি বলুন। সেই ভালো, কথা সোজা হয় ভালো। আমারও তাই মনে হয়। তাহলে বলুন কি বলতে এসেছেন। দেখুন, আমাদের বাসায় আপনারা স্পাই লাগিয়ে রেখেছেন না? আপনারা মানে একটু পরিষ্কার করে বলুন তো কি বলতে চাচ্ছেন। মানে আপনার মেয়ের কথা বলছি। আমি কোনো স্পাই লাগাইনি তো। তাই আমি কোনো স্পাই লাগাইনি। জেরিন, খাদেম আমাকে সব বলেছে। খাদেম? খাদেমটা কি? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, সব জানতে পারবে। আমি কোনো খাদেমকে চিনি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমার মেয়ে যখন বলেছে যে কিচ্ছু জানে না, তার মানে সে কিছুই জানে না। মিথ্যা বলছে আপনার মেয়ে। তুমি এখন ভালো মানুষ সাজলে তো হবে না জেরিন। আপনারা কিন্তু আমাকে শুধু শুধু ব্লেম দিচ্ছেন। আমার মনে হয় আপনারা অহেতুক সময় নষ্ট করছেন। আমাদের কাছে প্রমাণ আছে। ইয়েস, প্রমাণ ছাড়া আমরা এখানে আসিনি। কি প্রমাণ? আপনার মেয়ে জেরিন আর আমাদের কেয়ারটেকার খাদেমের যে ফোনে কনভারসেশন হয়েছে তার রেকর্ড আমার হাতে আছে। কোথায় শুনি? দাঁড়া, মানলাম আমার মেয়ে আপনাদের বাড়ির সমস্ত ইনফরমেশন দিচ্ছে, খাদেমের সাথে কথা বলছে, তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আমাদের প্রশ্ন হচ্ছে জেরিন এই কাজ কেন করেছে? কেন করব না? কেন করব না? যে অপমান আপনারা আমাকে আর আমার বাবাকে করেছেন, আপনারা কি ভেবেছেন যে আমরা চুপ করে বসে থাকবো? আমরা অবশ্যই এর প্রতিশোধ নিব। আবিরকে জেলের ভাত খাইয়েছি না, এখন দেখবো আপনারা কতটুকু কি করতে পারেন। তার মানে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর আপনাদেরকেই ষড়যন্ত্র করে পাঠিয়েছিলেন? তার মানে সমস্ত ঘটনা আপনারাই ঘটিয়েছেন? হ্যাঁ, আমরা করেছি। জেরিন, একটু চুপ কর। না বাবা, চুপ করবো না। ওরা কি ভেবেছে ওরা আমাদেরকে অপমান করে যাবে আর আমরা ওদেরকে কিছু করব না? হ্যাঁ, যা কিছু করেছি আমরাই করেছি। এতদিন লুকিয়ে লুকিয়ে করেছি, এখন সামনাসামনি করব। এবার আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমিও দেখতে চাই আপনারা কতদূর পর্যন্ত যেতে পারেন। আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম জেরিন। ওকে। জি আপু। তুমি কি ভেবেছো আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? না না, আমি মোটেও সেটা ভাবছি না। দেখা যাক আপনারা কতটুকু কি করতে পারেন। ওকে, দেখা যাবে কে কি করতে পারে। চলো জামশেদ, আঙ্কেল আসি, চলো। আচ্ছা, আমি বুঝতে পারছি না জেরিন, তুই কেন সব কথা ওদেরকে বলে দিবি? বাবা, তুমি দেখছো ওদের কত বড় সাহস, ওরা আমার বাসায় এসে আমাকে থ্রেট করে। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা মনে রাখি, শত্রুকে কখনোই বুঝতে দিতে নেই যে আমি তার শত্রু, তাহলে আর সমস্যাটা অনেক বড় হয়ে যাবে। যাও, যা করার তো করো। তবে একটা কথা মনে রাখিস, আবির যেন ক্ষুণাক্ষরেও কিচ্ছু জানে না। বাবা, আবির এসব কিচ্ছু জানতে পারবে না। আবিরের এত কিছু খবর নেওয়ার সময় আছে? তুমি আমাকে একবার বলো তো। সারাটা দিন নেশার ঘুরে পড়ে থাকে। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না তো। আমিও দেখব তোমরা কতটুকু কি করতে পারো। দেখেছো কত বড় সাহস? হ্যাঁ, তাই তো দেখলাম।
এ যেন চোরের মার বড় গলা। আমি ওদের বিরুদ্ধে মামলা করব। মামলা করবে? প্রমাণ কি? কেন? তুমি না বলে কনভারসেশন রেকর্ড করা আছে? আরে ওটা তো এমনি ফাঁকা আওয়াজ পেরেছি, আসলে তো কনভারসেশন আমার কাছে নেই। কি বলো? আমি তো এটা আছে দেখে আরো জোরে জোরে বেশি বেশি করে বলেছি। যদি শুনতে চেত তাহলে কি হতো? আমি নিশ্চিত ছিলাম তারা শুনতে চাইবে না, এই সকল জিনিস মানুষ শুনতে চায় না। ওফ, আবিরটা এই সময় নেই, আমার না ভাবতে পারছি না। হ্যাঁ, আবির কোথায়? উফ, ভাইজান, কিছু বলবি? ভাইজান আমার মাফ করে দেন ভাইজান। তোর বিষয়টা আমি পরে ভাববো, তুই যা। ভাইজান 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 মাফ করে দেন ভাইজান। ভাইজান আমার চাকরিটা খায় না ভাইজান। ঠিক আছে, আমি তোর চাকরি খাবো না, কিন্তু তুই কেন এই কাজটা করতে গেলি বলতো? লোভ ভাইজান, লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে এরকম অকর্মটা করে ফেলছি ভাইজান। তুই এই বাড়ির নুন খাচ্ছিস, তুই এই বাড়ির গুণ করবি, তা না করে তুই এই বাড়ির পেছন থেকে ছুঁই মারতে চাচ্ছিস। ভাইজান বলছি কি, ওই যে আমার আব্বু অসুস্থ ছিল, তার জন্য অনেক টাকা দরকার ছিল, আর তখন আমার মাথাটা উলে গেল, টাকার প্রয়োজন, এই সব উল্টা পাল্টা কাজ করে ফেলছি ভাইজান। টাকার দরকার ছিল তুই আমাকে বলতি। এত কিছু ভাবি নাই ভাইজান, আমার ভুল হয়ে গেছে ভাইজান। আচ্ছা, তুই জেরিনের কাছ থেকে কত টাকা নিয়েছিস? বেশি না, ধরেন মনে কর না, বলছি কি ভাইজান, হিসাব নাই। আচ্ছা, তুই জানিস তুই যে এই বাড়ির ইনফরমেশন ওদিকে দিয়েছিস, এতে এই বাড়ির কতটা ক্ষতি হয়েছে? না ভাইজান, বলছি কি, আমি মনে করছি কি ওই জেরিনা পা এই বাড়ির খোঁজ খবর নেয়, মানে আমির ভাইজান তো ওনার সাথে মনে হয় কথাটা বেশি বলে না, এই জন্য বলছিলাম, কিন্তু এর জন্য যে এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি ভাইজান বুঝি নাই। তুই খুবই খারাপ কাজ করেছিস খাদেম। ভাইজান ভাইজান বলছি কি, এই কথাটা খবরদার ওই বড় স্যারের করেন না। বড় স্যার যদি কন, বড় স্যার আমার একদম মেরে হলাইব। বড় স্যার আমাকে গ্রামের লোক, আমাকে গ্রামের সব কিছু চিনে, আমার বাবারে চিনে, আর বড় স্যার যদি আমার বাবারে কয়ে দেয়, আমার বাবা আমার তেজপুরটা করবো ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে জানাবো না। ভাইজান আমার চাকরিটা বাঁচান ভাইজান, আমি এই যে কান ধরে কথা দিতেছি, জীবনে আর এই কাজ করুন না ভাইজান। যেতে বলেছি যা। ভাইজান ওই যে জেরিনাপা আছে না, জেরিনাপা কিন্তু খুব খারাপ মহিলা। এখন যাবি? ও ভাইজান তাহলে দেখে না, জেরিনাপা খুব খারাপ। কামাল, কি রে, কি অবস্থা? লতার শ্বশুরের কথা বলছো? হ্যাঁ, লতার শ্বশুর এখন কেমন আছে? এখন ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। তোর দুলাভাই তো তোর সাথে কথা বলতে চাইছে। কই দিল ভাই, ডাকো। এই যে শুনছো, লতার আব্বা, এই যে কামাল আসছে। কামাল, কি খবর তোমার? এই তো দুলা ভাই, আছি। তোমার সাথে তো দেখাই হয় না, একই বাড়িতে থাকি আমরা, অথচ তুমি সকালে চলে যাও আর সেই রাতে ফেরো। দুলা ভাই, এই বিজনেসের প্রেশারে একটু ঝামেলা আছি তো। তা লতার শ্বশুরের এখন কি অবস্থা? এখন আগের চেয়ে অনেক ভালো, ওনাকে রিলিজ করে দিয়েছে। কি রিলিজ করে দিছে? হ্যাঁ আপা, কালকে রিলিজ করে দিচ্ছে। তো তুই তো আমার কিছু বললি না। আমিও কি জানতাম? আমি জামশেদকে ফোন দিলাম, জামশেদ আমাকে বললো যে কালকে রিলিজ করে দিয়েছে। আমাদের একবার যাওয়া উচিত ছিল না লতার মা? হ্যাঁ তাই তো, আমি তো কতবার কামালরে বললাম নিয়ে যাওয়ার জন্য, কামাল তো গায়ে মাখলো না। আমাকে একটা দায়িত্ব কর্তব্য আছে না, সেই দায়িত্ব কর্তব্য কিছুই তো পালন করতে পারলাম না। হয়েছে কি আপা, আমি ভাবছিলাম যে লতার শ্বশুর একটু সুস্থ হোক, তারপর তোমাদেরকে নিয়ে যাব। না, হাসপাতালেও বেয়াইকে একবার দেখতে যেতে পারলাম না, বিষয়টা কেমন হয়ে গেল না লতা মা? হ, সেটা তো খুবই খারাপ দেখায়।
একটা মানুষ হসপিটালে থাকলো তারা দেখতে যেতে পারলাম না। আল্লাহ জানে তারা কি নাকি ভাবলো। শেষ পর্যন্ত আমার মাইয়াটারে না জানি কি নাকি কথা শোনায়। কি লতা কি কিছু বলছে নাকি? বাবার জন্য মেয়ে একটু স্যুপ করে এনেছে, এটাতে অনেক কষ্ট হয়ে গেছে বাবা। তোমার কথা শুনলে বুকটা ভরে যায় মা। বলবো একটা বুদ্ধি করে একটা কথা বলে দিব, আর যদি বলতে না পারে তা সত্য কথাটাই বলে দেবো। না না, সত্য কথা শুনলে বাবা ভরকে যেতে পারে। আর তাছাড়া জেরিনদের ব্যাপারটা নিয়ে বাবার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না। তুমি মাপ চাইলে কি সব শেষ হয়ে যাবে? এই তোমার কারণে আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা, বাবা অসুস্থ হয়ে গেছে। আহা, কি বলছো এইসব? লতা, তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আমি বাড়ি থেকে বের হয়ে যাব? তো কি করবে? এখানে বসে বসে আমাদের চেহারা দেখবে?